শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই লাইভটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন বাংলা ভিউ এবং সিলেট ভিউয়ের পেজে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সিলেটে পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া বিমানের ফ্লাইটটি অবশেষে 25 ঘন্টা পর উড্ডয়ন করেছে। সোমবার বেলা 11:24 লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। আগের দিন রোববার সকাল 10টায় ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর ছাড়ার কথা ছিল, তবে পাখির সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে যায় বিমানের বিজি এয়ারক্রাফটের ইঞ্জিন। পরে ফ্লাইটটি বাতিল করা হয়, এতে বিপাকে পড়েন ফ্লাইটের 265 জন যাত্রী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ বেলা 11:30টার একটু আগে ফ্লাইটটি বিমানবন্দর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতেই বিমানের বিকল এয়ারক্রাফট সিলেটে এসেছিল, তখন হিথ্রো বিমানবন্দর ল্যান্ডিংয়ের জায়গা খালি পাওয়া যায়নি। এরপর ফ্লাইটটি বাতিল করা হয়, আর যাত্রীদের মধ্যে যারা যারা যেতে চান তারা বাসায় ফিরে যান, বাকিদের হোটেলে রাখা হয়। আজ হিথ্রো বিমানবন্দরে ল্যান্ডিং স্পেস পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটটি উড্ডয়ন করে। বিমানবন্দর ব্যবস্থাপক বলেন, সিলেট থেকে ফ্লাইটটি ছাড়তে দেরি হওয়ায় হিথ্রো থেকে ফিরতি ফ্লাইটটিও নির্ধারিত সময়ে আসতে পারবে না, আসতে একদিন দেরি হতে পারে। ইঞ্জিন বিকল হওয়া এয়ারক্রাফটটি মেরামত করে সকালে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, রোববার সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিমানের ওই ফ্লাইটটি লন্ডন যাওয়ার কথা ছিল, তবে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন উড়োজাহাজের সঙ্গে একটি পাখির ধাক্কা লেগেছে এবং ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরে আটকে যায় এয়ারক্রাফটটি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ছাতকে নদীর পানিতে ডুবে সুমাইয়া বেগম ও নাহিদা বেগম নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুই বোন। আজ সোমবার দুপুরে উপজেলার থৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটের খাল নদীতে দুই বোন গোসল করতে নেমে এই দুর্ঘটনাটি ঘটে। তারা দুই বোন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং গ্রামের নজরুল ইসলামের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া বেগম এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থী নাহিদা বেগম। বিদ্যালয় ছুটি শেষে তারা বাড়ি ফিরে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা বটেরখাল থেকে শিশু দুটির লাশ উদ্ধার করেন এবং খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপপরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অপরজন প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং সুমাইয়া বেগম একজন বাক প্রতিবন্ধী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারা যাওয়া দুই শিক্ষার্থী তার বিদ্যালয়ের শিক্ষার্থী। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পালিত হচ্ছে সারা দেশে ঐতিহাসিক 7 মার্চ। বিশ্বে ঐতিহ্য স্থান করে না বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রশাসনিক দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে ভিড় করেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর আগে প্রতিকৃতির বেদিতে শত শিশুর কণ্ঠে স্মরণ করা হয় জাতির পিতাকে। প্রতিকৃতিতে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের মধ্যে ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলার প্রশাসক সহ আরও অনেকে। 1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উত্তাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর 7 মার্চের এই ভাষণ এক অনন্য সাধারণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকার মোটরসাইকেল চাপায় হোসেন মিয়া নামে 13 বছর বয়সের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে দরিয়াপুর এলাকার আরগন কোম্পানির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হোসেন মিয়া ওই গ্রামের নূর আলম মিয়ার পুত্র এবং স্থানীয় সূত্রে জানা যায় সে ওই একটি হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ মাসুক আলী জানান, হোসেন মিয়া নামে স্কুল ছাত্র বাড়ি ফেরার পথে ওই কোম্পানির সামনে পৌঁছালে হবিগঞ্জ শহরগামী একটি দ্রুত গতির মোটরসাইকেলে চাপা পড়ে। এতে করে সে গুরুতর আহত হয় এবং তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন সহ তার খেলার সাথীরা হাসপাতালে ভিড় জমায়। একসময় তারা কান্নায় ভেঙে পড়েন। মৌলভীবাজারের বড়লেখায় বিয়েবাড়ির আলোকসজ্জায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে সুবোধচন্দ্র দাস নামের এক ব্যক্তিকে 9,842 টাকা জরিমানা করেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
রোববার 6 মার্চ রাতেই জরিমানা করা হয়। আগামী 15 মার্চের মধ্যে জরিমানার টাকা পরিশোধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, পৌরসভার পানিদার এলাকার বাসিন্দা শুভচন্দ্র দাসের বাড়ির আলোকসজ্জার জন্য স্ট্রিট লাইটের সুইচ থেকে হুকিং করে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করেছিলেন। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিদ্যুৎ প্রতিরোধকল্পে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পায় এবং এই টাস্কফোর্সটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে জরিমানা করা হয়েছে ৯,৮৪২ টাকা। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক মোহাম্মদ এজামুদ্দিন সর্দার জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এই টিম সরেজমিনে দেখে সঠিক প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন তার ছোট ভাই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তার ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আজ সোমবার 7 মার্চ পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে হাসপাতালের বিছানায় শোয়া মুহিতের পাশে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে লিখেছেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো, দেশে বিদেশে সকলের কাছে দোয়া চাই এবং আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। নেত্রকোনা দুর্গাপুরে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে 9 বছর বয়সের এক মাদ্রাসার শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শামসুল মিয়া নামে এক 60ঊর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে। সোমবার দুপুরে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এদিকে গুরুতর অবস্থায় রোববার রাতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটি পৌর শহরের স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত ধর্ষক শামসুল মিয়া পৌর শহরের মার্কাজ এলাকার বাসিন্দা। খবর পেয়ে সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ফখরুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, এটি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটি মাদ্রাসা থেকে ফিরেই সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এই সময় বাবার সাথে কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় শামসুল মিয়া। কিছুটা দূরে একটি কুমড়া বাগান নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশুটির মা জানান, বিকেলে মাদ্রাসা থেকে ফিরে সহপাঠীদের সাথে বাসার পাশে একটি মাঠে খেলা করছিল এবং সন্ধ্যার আগে আবার মাদ্রাসায় যাওয়ার কথা ছিল তার। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শ্রীকান্ত কর্মকার বলেন, রাতে শিশুটিকে তার মা বাবা হাসপাতালে নিয়ে আসে, তার প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এখন শিশুটির অবস্থা কিছুটা ভালো। পুলিশের এক নারী পরিদর্শককে ধর্ষণের অভিযোগে করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মোক্তার হোসেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজ সোমবারই জামিনটি মঞ্জুর করেছেন। তথ্যে তিনি বলা হয়েছে, ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহান আহমেদ পিপি আফরোজা বলেন, পুলিশের নারী পরিদর্শককে ধর্ষণের অভিযোগে করা মামলায় এসপি মুক্তার হোসেনের বিরুদ্ধে সম্প্রতি আদালতের অভিযোগপত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আজ মুক্তার হোসেন আদালতের আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ভুক্তভোগী নারী ও মামলার বাদী আজ আদালতে হাজির ছিলেন। উভয় পক্ষ আদালতকে লিখিতভাবে জানায়, গত বছরের 19 ডিসেম্বর তারা আপোষ করে বিয়ে করেছেন। আসামির জামিনে আপত্তি নেই বলে জানান বাদী। আদালত উভয় পক্ষের বক্তব্য মেনে মুক্তার হোসেনের জামিনটি মঞ্জুর করেছেন। ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক স্বামী এবং ঘটনায় নিহতের স্বজন ও প্রতিবেশীরা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার এবং তার স্বামী তামিম গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এই ঘটনায় গাঙ্গুটিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার শহীনুর ইসলাম বলেন, তামিম নামের ওই ছেলেটি মাদকাসক্ত ছিল। সোমবার বেলা 12টার দিকে সে তার স্ত্রী ও 6 মাসের সন্তানকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। দুপুরে নিজ কক্ষের দরজা আটকে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। নিজের 6 মাসের শিশু বাচ্চাটাই তার সামনে তার মাকে হত্যা করেছে। পালানোর সময় তামিম স্বজন এবং প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের কিছু খবর। এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গে। বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হওয়ার সুযোগ দিতে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের 4টি শহরে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, খার্কিভ, মারিউপোল এবং সুমি শহরের জন্য এই যুদ্ধবিরতি সাময়িকভাবে ঘোষণা করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সময় সকাল 10টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই 4টি শহর বর্তমানে সবচেয়ে বেশি রাশিয়ার হামলার শিকার হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে মারিউপোল শহরে যুদ্ধবিরতি ঘোষণা দিলেও 30 মিনিট পর পুনরায় গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী। বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বিশ্ব সমালোচকদের মুখে পড়েছে রাশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত শুরু করবে বলেও জানিয়েছে। গত 12 দিনে রুশ সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের 364 বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এবং এদের মধ্যে অন্তত 25 জন শিশু।
যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, হিটলারের এমন বক্তব্যের সাথে বিশ্বের কেউই আর একমত হতে চাইবেন না। তবুও জীবনে যুদ্ধ আসে, পরিস্থিতি সব কিছু বদলে দেয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেক কিছু এবং অনেক পরিকল্পনাই অপরিণত থেকে যায়। তবে তার মাঝেও কেউ আছেন ব্যতিক্রম, যুদ্ধে হাতিয়ার হাতে জীবনকে সাজিয়ে নেন নিজেদের মতো করে। তেমনই এক মনোমুগ্ধকর ঘটনা ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। রুশ সেনাদের আগ্রাসনের মধ্যেই সামরিক পোশাকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন লেসিয়া এবং ভ্যালোরি নামের যুগল। সেনাবাহিনীতে কাজ করা এই যুগলদের বিয়েতে উপস্থিত ছিলেন কিয়েভের মেয়র। তিনি বলেন, তারা অনেকদিন ধরে একসাথে ছিলেন এবং এবারে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারা দেশ এবং আন্তর্জাতিক কিছু প্রসঙ্গ। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 29,089 জনে। একই সময়ে 436 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,47,702 জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,546 জন এবং এখনও পর্যন্ত সুস্থ হওয়া মোট মানুষের সংখ্যা 18,46,884 জন। 24 ঘন্টায় 20,076টি নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং পরীক্ষা করা হয়েছিল 20,009টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 2.18%। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 3 জন পুরুষ এবং 1 জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের 3 জন, সিলেট বিভাগের 2 জন। এর আগের দিন রবিবার করোনায় 8 জনের মৃত্যু হয়েছিল এবং একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছিল 529 জনের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।